প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। গত সপ্তাহে আমি তোমাদের ফোর্থ চ্যাপ্টার থেকে অর্থাৎ শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে পড়ানো শুরু করেছিলাম। গতদিন পড়িয়েছিলাম সেটা হচ্ছে শিল্প বিপ্লবের প্রভাব ইউরোপীয় রাজনীতি, অর্থনীতি ও সমাজে এবং ফ্যাক্টরি প্রথা। আজকে যে টপিকটা শুরু করছি সেটা খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক। এটা হলো শিল্প সমাজের সমালোচনার নানা দিক। শুরু করছি তাহলে। ইউরোপের শিল্প বিপ্লব ঘটে যাওয়ার পর সামাজিক ক্ষেত্রে আর্থিক বৈষম্য, শ্রমিকের দুরবস্থা ও দারিদ্র্য প্রভৃতি কারণের জন্য সমাজতান্ত্রিক চিন্তাবিদরা নানাভাবে এই শিল্প ব্যবস্থার সমালোচনায় মুখর হয়ে ওঠেন। তারা নানাভাবে সমালোচনা করতে থাকেন। তাদের মতে শ্রমই হলো সম্পদের উৎস, কাঁচামাল প্রকৃতির সম্পদ, তাতে সকলের সমান অধিকার। কাঁচামাল থেকে তাই উৎপাদিত পণ্যের বিক্রি থেকে অর্জিত মুনাফা বা লাভ শ্রমিকেরই প্রাপ্য, মালিকের নয়। বোঝাতে পারলাম নিশ্চয়ই? কাঁচামাল থেকে যে পণ্য উৎপাদিত হচ্ছে শ্রমিকের শ্রমের মাধ্যমে, তার থেকে যে লাভ সেটা শুধু মালিক কেন পাবে, সেটা শ্রমিক পাবে। এটা ছিল তাদের বক্তব্য। যাই হোক, এই প্রসঙ্গে প্রথমেই তাহলে আসতে হবে সমাজতান্ত্রিক সমালোচনা প্রসঙ্গে। সমাজতান্ত্রিক সমালোচনা আবার দুটো পর্যায়ে বিভক্ত। এক হলো ইউটোপিয়ান সমালোচনা বা কার্ল মার্কস পূর্ববর্তী সমালোচনা, এবং দ্বিতীয় হলো ফ্রেডরিক অ্যাঙ্গেলস ও কার্ল মার্কসের সমালোচনা। তাহলে প্রথমেই আমি চলে যাব ইউটোপিয়ান সমালোচনায়। এই সমালোচনা পড়তে গিয়ে আমরা প্রথম যে ইংরেজি শব্দটা পাই সেটা হলো ইউটোপিয়ান, যার বাংলা হয় ইউটোপীয়। ইউটোপিয়ান, ইউটিওপিআইএন, ইউটোপিয়ান বা ইউটোপীয় শব্দটা কোথা থেকে এসেছে? খ্রিস্টীয় ষোড়শ শতকে টমাস মোরের লেখা একটা বই ইউটোপিয়া, যে বইটাতে টমাস মোর এক আদর্শ কাল্পনিক দ্বীপের বর্ণনা দেন যেখানে ব্যক্তি মালিকানার কোনো অস্তিত্ব নেই, ব্যক্তিগত সম্পদের বা ব্যক্তিগত সম্পত্তির মালিকানার কোনো অস্তিত্বই নেই, যার ফলে সেখানে কোনো শ্রেণী বৈষম্য, সামাজিক শ্রেণী বৈষম্য নেই। শ্রেণীহীন সমাজ, একটা দ্বীপ যেখানে এরকম একটা শ্রেণীহীন সমাজ গড়ে উঠেছে। সেই বইটার নাম থেকেই ইউটোপিয়ন, ইংলিশে ইউটোপিয়ান, বাংলায় ইউটোপীয় শব্দটা নেওয়া হয়েছে। ফ্রান্সের আদি সমাজতন্ত্রী সিমোর শিষ্য শার্ল ফুরিয়ের, ব্রিটিশ সমাজতন্ত্রী রবার্ট আওয়েন, এরা যে শ্রেণী বৈষম্যহীন, শোষণহীন সমাজের কথা বলেছেন, যেভাবে বলেছেন তা অবাস্তব ও কাল্পনিক। তাই এদেরকে বলা হয় ইউটোপিয়ান সমাজতন্ত্রী বা ইউটোপিয়ান সোশ্যালিস্ট। তাহলে এবার আমরা দেখে দেব এই ইউটোপিয়ান সোশ্যালিস্ট বা ইউটোপিয়ান সমাজতন্ত্রীরা কে কী বলেছেন খুব সংক্ষেপে। প্রথমেই চলে যাব সাঁ-সিমোকে ইউটোপীয় সমাজতন্ত্রবাদের আদি গুরু বলা হয়ে থাকে। তাকে ফরাসি সমাজতন্ত্রবাদের জনকও বলা হয়ে থাকে। তিনি বলেন যে রাষ্ট্রের সামাজিক সমস্যার মূল কারণ হলো অর্থনৈতিক সমস্যা। তিনি সর্বপ্রথম অর্থনৈতিক কাঠামোর ওপর গুরুত্ব আরোপ করেন। এটা কিন্তু মনে রাখতে হবে যে সাঁ-সিমোই কিন্তু সর্বপ্রথম অর্থনৈতিক কাঠামোর ওপর জোর দেন এবং সম্পদের ব্যক্তি মালিকানার বিরোধিতা করেন। সাঁ-সিমোর লেখা নিউ খ্রিশ্চানিটি বা নবখ্রিস্টবাদ গ্রন্থে তিনি সম্পত্তির উত্তরাধিকার আইনের বিরোধিতা করে উৎপাদন ব্যবস্থায় ব্যক্তি মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠার কথা বলেন। সাঁ-সিমো অভিজাতদের আইডিল ক্লাস বা অলস শ্রেণী বলে কিন্তু তীব্রভাবে সমালোচনা করেন। যাই হোক, এবার চলে যাব শার্ল ফুরিয়ের প্রসঙ্গে। সাঁ-সিমোর ভাবশিষ্য শার্ল ফুরিয়ের বলেন যে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো, ফ্যাক্টরি প্রথার মাধ্যমে যে বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, তারা ছোট ছোট শিল্প প্রতিষ্ঠানগুলোর সর্বনাশ করছে। শার্ল ফুরিয়েরের যে সমাজতান্ত্রিক চিন্তাভাবনা, তার মূল ভিত্তি ছিল ফ্যালাঞ্জ বা স্বয়ংশাসিত কমিউন। স্বয়ংশাসিত কমিউন বলতে কী বোঝায় না, স্বয়ংশাসিত কমিউন বলতে স্বনির্ভর জনগোষ্ঠীর দ্বারা গঠিত ও পরিচালিত পরিষদকে বোঝায়। তোমরা ফার্স্ট চ্যাপ্টারে ফরাসি বিপ্লব পড়ার সময় তোমরা নিশ্চয়ই মনে আছে হয়তো তোমাদের, যে বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সের জনসাধারণ ছোট ছোট কমিউন গঠন করে, যার নাম দেওয়া হয়, প্যারিস শহরে হয় এটা, তাই নাম দেওয়া হয় প্যারি কমিউন। এই কমিউনগুলো গড়ে ওঠে। এখানেও তাই, এখানে ফ্যালাঞ্জগুলো গড়ে ওঠে। ফ্যালাঞ্জগুলোকে বলা হচ্ছে স্বয়ংশাসিত কমিউন।
কিভাবে স্বয়ংশাসিত কমিউন গঠিত হবে না, শার্ল ফুরিয়ের বলছেন যে 500টি পরিবার, যার সদস্য সংখ্যা হবে 1500 থেকে 1800, অর্থাৎ 2000-এর মধ্যে, তোমাদের বইতেও বোধহয় এটা আছে, যে 500টা পরিবার নিয়ে কিন্তু এক একটা ফ্যালেঞ্জ গঠিত হবে, এবং এই ফ্যালেঞ্জের যারা সদস্য তারা নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিজেরাই নিজেদের ক্ষমতা মতো সাধ্য মতো উৎপাদন করবে, এবং সেগুলো নিজেরা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। উৎপাদনের পর সেগুলো নিজেরা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তার ফলে খুব স্বাভাবিকভাবে এই ব্যবস্থায় মালিক, শ্রমিক, মজুরি, শোষণ, মুনাফা, বাণিজ্যিক প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। এবার চলে যাব রবার্ট আওয়েন সম্পর্কে। ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক রবার্ট আওয়েন তার নিউ ভিউ অফ সোসাইটি এবং রিপোর্ট টু দ্য কাউন্টি অফ ল্যানার্ক অফ আ প্ল্যান ফর রিভিলিং পাবলিক ডিস্ট্রেস, বইয়ের নামটা একটু বড়, আবার বলছি, রিপোর্ট টু দ্য কাউন্টি অফ ল্যানার্ক অফ আ প্ল্যান ফর রিভিলিং পাবলিক ডিস্ট্রেস, এই দুটো বইতে তিনি কিভাবে শিল্প বিপ্লব চলাকালীন ব্যবস্থায় শ্রমিকদের অবস্থার উন্নয়ন করা যাবে এবং কিভাবে নতুন সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে তার পথ দেখান। তিনি শ্রমিক ট্রেড ইউনিয়নগুলোকে, ছোট ছোট শ্রমিক ট্রেড ইউনিয়নগুলোকে একটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নে পরিণত করে শ্রমিক কল্যাণে আরও উদ্যোগী হওয়ার কথা বলেন। সবচেয়ে বড় কথা হলো যে রবার্ট আওয়েন 1800 খ্রিস্টাব্দে নিউ ল্যানার্ক শহরে একটা মডেল ফ্যাক্টরি বা আদর্শ কারখানা স্থাপন করে তিনি অন্যান্য শিল্পপতিদের দেখাতে চান যে মালিক স্বার্থকে ক্ষুণ্ণ না করেও কিভাবে শ্রমিকদের জীবনযাত্রার মানকে উন্নত করা যায়। সেই কারণে তিনি এই নিউ ল্যানার্ক শহরে যে আদর্শ কারখানা প্রতিষ্ঠা করেন, তার আশেপাশে শ্রমিকদের বসবাসের জন্য উন্নত স্বাস্থ্যসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, তাদের জন্য সমবায় বিপণী, তাদের সন্তান সন্ততিদের জন্য বিদ্যালয়, চিকিৎসালয় এবং বৃদ্ধ অসুস্থ শ্রমিকদের জন্য পেনশন ব্যবস্থা পর্যন্ত চালু করেন। তার ইচ্ছে ছিল বা তার উদ্দেশ্য ছিল যে তার এই দৃষ্টান্ত অনুসরণ করে অন্যান্য শিল্পপতিরাও বা পুঁজিপতিরাও এগিয়ে আসবেন, কিন্তু বাস্তবে সেটা হয়নি। এবার একটা মতামতে যাব, যেটা হচ্ছে এই সমাজতন্ত্রবাদের একটু বিপরীত মতামত, সেটা হলো নৈরাজ্যবাদ। সমাজতন্ত্রবাদের একটা বিপরীতধর্মী মত বলা যেতে পারে নৈরাজ্যবাদকে। নৈরাজ্যবাদের ইংলিশ হচ্ছে অ্যানার্কিজম। অ্যানার্কিজম যে ধারণাটা, এই ধারণাটা যাবতীয় প্রাতিষ্ঠানিক অস্তিত্বের বিরোধী, অর্থাৎ এরা রাষ্ট্র, চার্চ, বিচারালয়, আইনসভা, লেজিসলেচার, এই সমস্ত কিছুর এরা বিরোধিতা করে। এরকম কিছু বিখ্যাত নৈরাজ্যবাদী হলেন জোসেফ প্রুধো, যাকে বলা হয় নৈরাজ্যবাদের জনক, মিখাইল বাকুনিন এবং পিটার ক্রপটকিন। এদের মতে রাষ্ট্র, চার্চ, এই জাতীয় প্রতিষ্ঠানগুলো হচ্ছে মানুষকে এরা অসৎ, দুর্নীতিগ্রস্ত, ন্যায়নীতিপরায়ণহীন, নীতিবোধহীন করে তোলে। কাজেই এরা এই ধরনের প্রতিষ্ঠানগুলোর তীব্র বিরোধী। তাহলে নৈরাজ্যবাদের মূল কথা কি? নৈরাজ্যবাদ রাষ্ট্র বা চার্চ এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর বিরোধিতা করে। মিখাইল বাকুনিন বলেন যে রাষ্ট্র নামক যন্ত্র, রাষ্ট্রকে তিনি যন্ত্র বলেছেন, রাষ্ট্র নামক যন্ত্র হলো যাবতীয় অন্যায় অত্যাচারের উৎস। একটা জিনিস তাহলে এখানে তোমাদের একটুখানি বলা ভালো, যে সমাজতন্ত্রী যারা, তারা বলছেন যে শ্রেণীহীন সমাজে রাষ্ট্রের অস্তিত্ব থাকে না। ব্যক্তিগত মালিকানা না থাকলে আর রাষ্ট্রের প্রয়োজনই নেই। সবাই উৎপাদন করবে, নিজেদের মধ্যে ভাগ করে নেবে, এখানে রাষ্ট্র বলে কোনো ব্যবস্থাই তৈরি হবে না। নৈরাজ্যবাদীরা বলছেন, তারাও রাষ্ট্র ব্যবস্থার ঘোর বিরোধী, রাষ্ট্রের অস্তিত্বের ঘোর বিরোধী। তারা বলছেন যে রাষ্ট্রের কোনো প্রয়োজনই নেই, রাষ্ট্রই হচ্ছে যাবতীয় অন্যায় অত্যাচারের উৎস। অর্থাৎ দুটো ক্ষেত্রে দেখো একটা জিনিস কমন পাচ্ছ। সমাজতন্ত্রীরা বলছেন শ্রেণীহীন বা শ্রেণী বৈষম্যহীন সমাজ তৈরির মাধ্যমেই রাষ্ট্রের অস্তিত্ব আর থাকবে না। এরা গোড়া থেকেই বলছেন যে রাষ্ট্র নামক যে প্রতিষ্ঠান, তার অস্তিত্বই প্রয়োজন নেই। অর্থাৎ দুটো মতামতই কিন্তু রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটার বিরোধিতা করছে, তার অস্তিত্বের বিরোধিতা করছে তারা দুভাবে। তাহলে এটা গেল নৈরাজ্যবাদ। তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম? এতক্ষণ আমরা পড়লাম যে সমাজতান্ত্রিক সমালোচনার যে বিভিন্ন দিক, তার প্রথম দিকটা পড়লাম, সেটা হলো ইউটোপিয়ান সমালোচনা। এবার আমরা চলে যাব
ফ্রেডরিক অ্যাঙ্গেলস ও কার্ল মার্কসের সমালোচনা। কার্ল হেনরিক মার্কসকে আধুনিক সমাজতন্ত্রবাদের জনক বলা হয়ে থাকে। তার বিশিষ্ট বন্ধু ও সহযোগী ফ্রেডরিক অ্যাঙ্গেলস কার্ল মার্কসের সাথে যৌথভাবে 1848 খ্রিস্টাব্দে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশ করেন। এই ম্যানিফেস্টো বা ইস্তেহারেই প্রথম বলা হয় যে মানব সমাজের ইতিহাসই হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। বিখ্যাত কথা, মানব সমাজের ইতিহাসই হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস, অর্থাৎ শ্রেণী সংগ্রামের ইতিহাসের মধ্যে দিয়েই মানব সমাজের ইতিহাস বিবর্তিত হচ্ছে। 1867 খ্রিস্টাব্দে কার্ল মার্কস রচনা করলেন ডাস ক্যাপিটাল, জার্মান ভাষায় ডাস ক্যাপিটাল, ইংরেজিতে দি ক্যাপিটাল। এই ডাস ক্যাপিটালের মাধ্যমে কার্ল মার্কস বিশ্বের সমস্ত মেহনতি শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়ে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠা এবং একই সঙ্গে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানালেন। ডাস ক্যাপিটাল ছাড়াও কার্ল মার্কস তার বিখ্যাত অন্যান্য বইগুলো, যেমন ধরো ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, পোভার্টি অফ ফিলোসফি, ভ্যালু, প্রাইস অ্যান্ড প্রফিট, সিভিল ওয়ার ইন ফ্রান্স, এই সমস্ত বইগুলোর মধ্যে দিয়ে কার্ল মার্কস তার সমাজতান্ত্রিক চিন্তাভাবনার দৃষ্টান্ত রেখেছিলেন। তাহলে এবার প্রশ্ন হলো যে কার্ল মার্কস এবং অ্যাঙ্গেলস কীভাবে তাদের চিন্তাভাবনাকে ব্যাখ্যা করেন। এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে কার্ল মার্কস এবং অ্যাঙ্গেলস যেভাবে তাদের চিন্তাভাবনাকে ব্যাখ্যা করেন তার দুটো মূল দিক আছে। একটা হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, আরেকটা হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। তোমাদের বইতে যেহেতু দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করা নেই, তাই আমিও দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে আর যাচ্ছি না। আমি ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কেই আলোচনা করব। এটা দিয়েই আমি কিন্তু কার্ল মার্কসের সমাজতান্ত্রিক চিন্তাভাবনার বা মার্কস অ্যাঙ্গেলসের সমাজতান্ত্রিক চিন্তাভাবনার ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে চলে যাচ্ছি ঐতিহাসিক বস্তুবাদ বা ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা সম্পর্কে। মার্কসের মতে একটা রাষ্ট্রের সভ্যতা, সমাজ, সংস্কৃতি, ধর্ম সব কিছুর মূল নিয়ন্ত্রক হলো অর্থনীতি। নিয়ন্ত্রক কাকে বলে? যে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় নিয়ন্ত্রক। তাহলে একটা রাষ্ট্রের যাবতীয় সব কিছুর নিয়ন্ত্রক হচ্ছে অর্থনীতি, ইকোনমি। উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে ইতিহাসের গতিপথ নির্ধারিত হয়। মার্কসের মতে প্রকৃতির রাজ্যে ও মানব সমাজে প্রতিনিয়ত দ্বন্দ্ব ও সংঘাতের মাধ্যমে পুরনো ব্যবস্থা ধ্বংস হয় এবং তার উপর নতুন ও উন্নততর ব্যবস্থা সৃষ্টি হচ্ছে। আবার বলি, মার্কসের মতে প্রকৃতির রাজ্যে, অর্থাৎ আমাদের এই পৃথিবীর চারপাশে যে পরিবেশ রয়েছে, প্রাণী জগৎ, জীবজগৎ সব যে রয়েছে, প্রকৃতির রাজ্যে এবং মানব সমাজে প্রতিনিয়ত দ্বন্দ্ব ও সংঘাতের মাধ্যমে পুরনো ব্যবস্থা ধ্বংস হচ্ছে এবং তার উপর নতুন উন্নততর ব্যবস্থা তৈরি হচ্ছে। মার্কস ইতিহাস থেকে বিশ্লেষণ করে দেখিয়েছেন। মার্কস কীভাবে দেখিয়েছেন? মার্কস বলেছেন যে আদিম যে সমাজ ব্যবস্থা ছিল, মানুষ যখন গুহাবাসী ছিল, অরণ্যচারী ছিল, মানুষ যখন সোকল্ড অসভ্য ছিল, অসামাজিক ছিল, সেই সময় মানুষ, কার্ল মার্কস বলেছেন, তখন মানুষ সাম্যবাদী ছিল। তখন মানুষ খাদ্য উৎপাদক ছিল না, খাদ্য সংগ্রাহক ছিল। তারা গাছের ফল মূল, পশু পাখির মাংস, পশু পাখিকে মেরে তাকে নিয়ে এসে তারা যা আন্ত জোগাড় করে তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে খেত। আমার বেশি নেব, তোমার কম না, সবাই মিলে ভাগ করে সমানভাবে খাওয়া। অর্থাৎ এই ব্যবস্থাকে কার্ল মার্কস বলেছেন আদিম সাম্যবাদী ব্যবস্থা বা প্রিমিটিভ কমিউনাল সিস্টেম। প্রিমিটিভ মানে আদিম, কমিউনাল মানে সাম্যবাদী, ব্যবস্থা মানে সিস্টেম। সবাই সমানভাবে ভাগ করে নিচ্ছে, ওই ফ্যালাঞ্জের মতন, যেটা শার্ল ফুরিয়ার বলেছিলেন, ভাগ করে নিচ্ছেন। কিন্তু এই ব্যবস্থার মধ্যে থেকেই অন্য ব্যবস্থা তৈরি হলো। কীরকম না, মানুষ আস্তে আস্তে চাষাবাদ শিখল, এগ্রিকালচার এলো। মানুষ বনের পশুকে বশ করে তাকে পোষ মানিয়ে গৃহপালিত পশু, গবাদি পশুতে পরিণত করলো। কারণ তারা বুঝতে পারলো এই পশুগুলোকে দিয়ে চাষাবাদ করানো যাবে,
তাদের থেকে অনেক সুবিধে পাওয়া যাবে। কাজে যখন মানুষ এটা করলো তখন আস্তে আস্তে মানুষ কী করলো, বন জঙ্গল পরিষ্কার করে তাকে আবাদি জমিতে পরিণত করে চাষের জমি বাড়াতে চেষ্টা করলো। তখন মানুষ বিভিন্ন গোষ্ঠীতে বাস করত, গোষ্ঠীগুলো প্রত্যেকেই চেষ্টা করলো চাষের জমিকে বাড়াতে। এই চাষের জমি বাড়াতে গিয়ে নিজেদের মধ্যে শুরু হলো বিরোধ, নিজেদের মধ্যে বিরোধ শুরু হলো, যুদ্ধ শুরু হলো, সংঘাত শুরু হলো। একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে দখল করলো, তাদের জমি দখল করলো, তাদের গবাদি পশু দখল করলো। আমরা পড়েছি ইতিহাসে প্রাচীন ভারতে বৈদিক যুগে যে গরুকে কেন্দ্র করে রাজাদের মধ্যে যুদ্ধ হতো, দুটো গোষ্ঠীর মধ্যে যুদ্ধ হতো, তাকে বলা হতো গাভিষ্টি। কাজে এইভাবে যুদ্ধ শুরু হলো, জমিকে কেন্দ্র করে, গবাদি পশুকে কেন্দ্র করে, অর্থাৎ অ্যাসেটকে কেন্দ্র করে, সম্পত্তিকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হলো। যে গোষ্ঠী অন্য গোষ্ঠীকে দখল করলো, অন্যদের হারিয়ে দিল, তারা সেই গোষ্ঠীর ওপর আধিপত্য স্থাপন করলো এবং সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে এসে নিজেদের অঞ্চলে কায়িক শ্রমের কাজে, দৈহিক শ্রমের কাজে লাগানো হলো। নতুন ব্যবস্থা তৈরি হলো, দাস ব্যবস্থা, স্লেভ সিস্টেম। পৃথিবীর বিভিন্ন জায়গায় এইভাবে স্লেভ সিস্টেম চালু হলো। এক একটা অঞ্চল থেকে, এক একটা জায়গা থেকে অধিকতর শক্তিশালী গোষ্ঠীগুলো অন্য দুর্বল গোষ্ঠীগুলোকে দখল করে সেখানকার মানুষদেরকে দাস শ্রমিক হিসেবে নিয়ে এসে কাজে লাগানো শুরু করলো। কালক্রমে দাস বিদ্রোহ দেখা দিল। দাস বিদ্রোহের মধ্যে দিয়ে এই দাস ব্যবস্থা বা স্লেভ সিস্টেম ধ্বংস হলো। গড়ে উঠল সামন্ত প্রথা, ফিউডাল সিস্টেম। সামন্ত প্রভু, তার খামার জমি বা ম্যানর, তাতে প্রচুর ভূমিদাস কাজ করে, এইভাবে সামন্ত ব্যবস্থা গড়ে উঠল। কার্ল মার্কস দেখাচ্ছেন ইতিহাসের গতিপথে এই ব্যবস্থার মধ্যেও দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টি হলো। আস্তে আস্তে ম্যানরগুলো ভেঙে যেতে থাকলো। যারা কৃষিজীবী চাষি, ভূমিদাস, সার্ফ, তারা বিদ্রোহ করলো। আস্তে আস্তে তারা গ্রাম থেকে শহরে মাইগ্রেট করতে থাকলো, চলে যেতে থাকলো। কিসের খোঁজে? কাজের খোঁজে। কারণ শহরে তখন কলকারখানা তৈরি হচ্ছে, ম্যানরগুলো ভাঙতে থাকলো। আরও নানা কারণে সামন্ত প্রথা ধ্বংস হলো। গড়ে এসে গেল আধুনিক যুগ, অর্থাৎ কলকারখানার যুগ। এখানেও দেখা গেল দুটো গ্রুপ তৈরি হলো, দুটো পক্ষ তৈরি হলো, পরস্পর বিরোধী। একটা মালিক, একটা শ্রমিক, যাদের স্বার্থ আলাদা। মালিকের স্বার্থ শ্রমিককে বেশি খাটিয়ে কম মজুরি দিয়ে উদ্বৃত্ত মূল্য, মুনাফাটা আমি নেব। শ্রমিক চাইছে আমার শ্রমের দাম, ন্যায্য দাম যেন আমি পাই। দুজনের স্বার্থ বিপরীতধর্মী। কাজে এই দুটো পরস্পর বিরোধী শক্তির মধ্যে আবার সংঘাত। কার্ল মার্কস এটাকে বলেছেন, মূল এই যে পুরো বিষয়টাকে তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তিনটে জিনিসের মাধ্যমে। এক, থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস। তিনি বলছেন যে ব্যবস্থাটা চলছে সেই ব্যবস্থাটা হচ্ছে থিসিস। তার মধ্যে চলতে 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 তার মধ্যেই এমন কিছু উপাদান সেই ব্যবস্থাটার বিরোধী শক্তি হিসেবে, অপোজিট শক্তি হিসেবে, বিপরীত শক্তি হিসেবে কাজ করতে থাকছে, সেটাকে কার্ল মার্কস বলছেন অ্যান্টিথিসিস। এবার এই থিসিস ও অ্যান্টিথিসিস, অর্থাৎ যে ব্যবস্থা চলছে সেই ব্যবস্থা এবং তার বিরুদ্ধ ব্যবস্থা, বিপরীতধর্মী ব্যবস্থার মধ্যে যে সংঘাত, অর্থাৎ দ্বন্দ্ব ও সংঘাত, এই দ্বন্দ্ব ও সংঘাতের ফলে নতুন ব্যবস্থার সৃষ্টি হচ্ছে। কার্ল মার্কস তাকে বলছেন সিনথেসিস। অর্থাৎ এইভাবেই মানব সভ্যতায় থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিসের মধ্যে দিয়ে সমাজ গড়ে উঠছে, সমাজ বিবর্তিত হচ্ছে। ইতিহাসের গতিপথ বিশ্লেষণ করে কার্ল মার্কস দেখিয়ে দিয়েছেন যে মানব সভ্যতার আদি পর্ব থেকে এখন পর্যন্ত এইভাবেই মানুষের শ্রেণী স্বার্থের মাধ্যমে দ্বন্দ্ব ও সংঘাত তৈরি হচ্ছে, নতুন সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে। তাই শিল্প বিপ্লব পরবর্তী সমাজ ব্যবস্থায় পুঁজিবাদী মালিক ও মেহনতি শ্রমিকদের অর্থনৈতিক অবস্থার বৈষম্যের জন্য তাদের মধ্যে সংঘাত অনিবার্য। কার্ল মার্কস কথা বলে গেছেন এবং এর ফলে এটাও তিনি বলেছেন যে এদের মধ্যে এই দ্বন্দ্ব ও সংঘাতের ফলে শ্রেণীহীন, শোষণহীন এমন একটা সমাজ গড়ে উঠবে যেখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকবে না। তার ফলে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তোমরা যদি বলো যে ইতিহাসে কি এরকম কোনো ঘটনা স্যার ঘটেছে যে যেখানে এইরকম শ্রমিক শ্রেণী জয়লাভ করে শ্রেণীহীন, শোষণহীন, আমি বলবো হ্যাঁ ঘটেছে। তোমরাও পড়বে 1917 সালে রাশিয়ায় মহান রুশ নেতা, বলশেভিক নেতা ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ, যিনি আমাদের কাছে লেনিন নামে পরিচিত, তার নেতৃত্বে যে বলশেভিক বিপ্লব হয় নভেম্বর মাসে 10 দিন ব্যাপী, তার মধ্যে দিয়ে রোমানভ বংশের পতন ঘটে। রোমানভ বংশের অত্যাচারী
শাসক যার দ্বিতীয় নিকোলাসের পতন ঘটে এবং রাশিয়ায় মেহনতি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়, রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, ব্যক্তি মালিকানার অবসান ঘটে, রাষ্ট্রের যাবতীয় সম্পত্তির ওপর রাষ্ট্রীয় মালিকানার স্থাপিত হয়। কাজেই এইভাবে কার্ল মার্কসের যে থিওরি বা তত্ত্ব, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ, তার বাস্তবায়ন ঘটেছিল রুশ বিপ্লবের মধ্যে দিয়ে। শুধু রাশিয়া কেন, কিউবাতেও ঘটেছে, বলিভিয়াতে ঘটেছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটেছে, এমনকি সাম্প্রতিক সর্বাধিক আলোচিত চীনেও ঘটেছে মাও জেদংয়ের নেতৃত্বে। কাজেই এইভাবে কার্ল মার্কস দেখিয়েছেন যে মালিক ও শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব ও সংঘাতের মধ্যে দিয়ে একদিন বিপ্লব হবে এবং তার মধ্যে দিয়েই সম্পদের ব্যক্তিগত মালিকানার অবসান হয়ে সম্পদের সামাজিক মালিকানা তৈরি হবে, রাষ্ট্রীয় মালিকানা তৈরি হবে, ফলে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তাই শ্রমিক শ্রেণীর কাছে তার আহ্বান ছিল, দুনিয়ার মজদুর এক হও, সর্বহারার শৃঙ্খল ছাড়া আর হারাবার কিছু নেই, জয় করবার জন্য আছে সারা দুনিয়া। তাহলে এই গেল ফ্রেডরিক অ্যাঙ্গেলস ও কার্ল মার্কসের সমালোচনা। তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধে হয় আমাকে জিজ্ঞেস করবে, আমি নিশ্চয়ই বলে দেব। পরের যে ভিডিও তাতে আমি পড়াবো শিল্প বিপ্লব থেকে কিভাবে উপনিবেশের সৃষ্টি হয় বা উপনিবেশ গঠিত হয়। ধন্যবাদ।